lower respiratory tract, pediatrics respiration respiratory system ফাস্ট ব্রিদিং জিনিসটা কি অ্যাকর্ডিং টু দ্য আইএমসিএ 0 to 2 month 0 to 2 month ফাস্ট ব্রিদিং মানে মোর দ্যান 60 ব্রেথ পার মিনিট, 2 থেকে 12 মান্থ 50, আর 12 থেকে 5 বছর মানে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 40। ওইটা আরেকটু ভাগ করছে, মূলত 0 to 2 মান্থ হলো কি মোর দ্যান 60, আর 5 বছর মানে 1 থেকে 5 বছর পর্যন্ত 40, আর আরেকটা ভাগ করছে 2 to 12 মান্থ, এটা হলো কি 50 ব্রেথ পার মিনিট। বুঝা গেছে? আর ওই আমরা যেমন ডায়রিয়া ভাগ করছি, এরা নিউমোনিয়াটারে ভাগ করছে, ক্লাসিফিকেশন অফ দ্য অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন অথবা নিউমোনিয়া। ঠিক আছে, এটা হুটা ভাগ করছে, হু অথবা আইএমসি। আইএমসি এটা হুয়েরই একটা প্রজেক্ট। ঠিক আছে, তাহলে আইএমসি যেটা করছে classify cough, difficulty breathing according to the IMCA, classification of the ARI of the WHO, সব কিছু কিন্তু এই একই জিনিস। কি কি? একটা হলো নো নিউমোনিয়া, অনলি কমন কোল্ড অথবা কফ, হামনা হুদা ঠান্ডা লাগছে, নিউমোনিয়া। আরেকটা হলো নিউমোনিয়া, আর আরেকটা হলো সিভিয়ার নিউমোনিয়া অথবা ভেরি সিভিয়ার ডিজিজ, এই দুইটা একই। ঠিক আছে, তাহলে কোনটার কি সাইন সিমটমস থাকবে, কোনটার কি ট্রিটমেন্ট দিবে, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য এই অনুসারে ট্রিটমেন্টগুলো আসে। স্যার আমরা এই জায়গায় কি কি পড়বো? নিউমোনিয়া পড়বো, ব্রঙ্কিওলাইটিস পড়বো, নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া, এগুলো একই। ঠিক আছে, একটু পার্থক্য, ওই যে নিউমোনিয়ার টাইপ ছিল, একটা হলো লোবার নিউমোনিয়া, একটা হলো ব্রঙ্কো নিউমোনিয়া, একটা হলো যে ব্রঙ্কোভাস্কুলার সেগমেন্ট, আর আরেকটা হলো লোব, বর্বের লোব। এত ভাগ করার দরকার নাই, এই জন্য আমরা ব্রঙ্কো নিউমোনিয়া যেটা সেটাই নিউমোনিয়া। আর আমরা কি পড়বো? অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। ঠিক আছে, আর কি পড়বো? ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাজমা আসলে বাচ্চাদের অতটা কমন না, বাচ্চাদের কমন কোনটা? ব্রঙ্কিওলাইটিস। ব্রঙ্কিওলাইটিসটা খুব কমন, আর কি নিউমোনিয়া। ঠিক আছে, তাহলে নিউমোনিয়াটা আমরা শুধুমাত্র এইটাই করবো। আইএমসি এই ক্লাসিফিকেশন, এই জায়গায় এই 2-3টা সাইন সিমটম আছে, ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, ট্রিটমেন্টগুলো খুব সুন্দর। এটা কিন্তু নো সাইন অফ সিভিয়ার অর নন সিভিয়ার নিউমোনিয়া, মানে এই সিভিয়ার আর নন সিভিয়ার নিউমোনিয়ার কোনো সাইন সিমটমস থাকবে না, শুধুমাত্র কি থাকবে? কমন কাফ কোল্ড। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিব কি? ইফ হুইজিং গিভ ইনহেলড ব্রঙ্কোডাইলেটর ফর 5 days। যদি হুইজ থাকে, এই হুইজটা পাবো কিসে? অস্কালটেশনে। ওই যে আমরা স্টেপে দিয়ে তারপরে যদি হুইজ দেখি, যে বাঁশির মতো শব্দ। ঠিক আছে, এই হুইজ যদি থাকে তাহলে আমরা দেবো কি? ইনহেলড ব্রঙ্কোডাইলেটর দেব। ঠিক আছে, এই যে মুখে, এই যে, ঠিক আছে, ইনহেলড ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর কোনটা? সালবিউটাল। সালবিউটালটা ব্রঙ্কোডাইলেটর না, 5 দিন দেব। সুদ the throat and relieve the cough with a safe remedy। সুদিং ইফেক্ট বলতে ওই যে ওই ভাপ নেওয়া টাইপের, এটা বলে সুদিং ইফেক্ট। সুদ দ্য থ্রট অ্যান্ড রিলিভ দ্য কফ, বুঝা গেছে? গরম ভাপ টাপ নেয় আর কি। এটা সুন্দর একটা বাংলা হলো সুদ। প্রশমিত করা। ঠিক আছে, তাহলে সুদ দ্য থ্রট, রিলিভ দ্য কাফ। ঠিক আছে, ইফ কাফিং মোর দেন 3 weeks। ঠিক আছে, যদি 3 সপ্তাহের বেশি কাশি থাকে, রেফার টু অ্যাসেসমেন্ট ফর টিবি। বুঝা গেছে? যদি 3 সপ্তাহের বেশি কাশি থাকে তাহলে একটা টিবি আর অ্যাজমার জন্য টেস্ট করতে পাঠাই দেবে।
অ্যাডভাইস মাদার হোয়েন টু রিটার্ন ইমিডিয়েটলি, কখন আবার হাসপাতালে ব্যাক করতে হবে এটা বাচ্চার মায়ের বুঝে দিতে হবে। ফলো আপ 5 days ইফ নট ইমপ্রুভিং, বাসায় যেটা ঠিক করবেন 5 দিন পরে আবার এসে দেখা করবেন যদি এই সমস্যা না ঠিক হয়। নিউমোনিয়া ফার্স্ট ব্রিদিং তো বুঝছিস, চেস্ট ইন ডুইং তো কইছি, ঠিক আছে। এটা ট্রিটমেন্ট দেব কি, ওরাল অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, ইন ড্রয়িং মানে ভিতরে দিকে ঢুকে যায়। বুক ভেঙে আর কি, শ্বাস নেওয়ার সময় ওরাল অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ফর 5 days, ঠিক আছে। কি দিব, অ্যামোক্সিসিলিন ফার্স্ট, তারপরে এই 4 পয়েন্ট সেম, শুধু ফলো আপে 3 দিন পর দেখা করতে হবে। বাকি সব ওইটা শুধু অ্যাড করব, মানে এইটার সাথে শুধু অ্যাড করব ওরাল অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন। আর এই ফলো আপটার জায়গায় এখানে 5 দিন পর দেখা করতে হবে, মানে 3 দিন পর দেখা করব, ঠিক আছে। এইবারে ভেরি সিভিয়ার ডিজিজ, জেনারেল ডেঞ্জার সাইন or severe chest injury or stridor in calm child, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কি করব, আর্জেন্ট রেফারাল টু হসপিটাল আফটার গিভিং ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক, হায়ার লেভেলে পাঠিয়ে দিব একটা অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়ে, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে সাথে সাথে কি করব, ভালো হসপিটালে রেফার করে দিব, অথবা হসপিটালে রেফার করে দিব যেখানে এই সুবিধা আছে। অ্যাডভাইস ফ্রিকুয়েন্ট ফিডিং অন দ্য ওয়ে টু প্রিভেন্ট হাইপোগ্লাইসেমিয়া, তারে রোডে যাওয়ার পথে পথে কি করতে বলবো, খাওয়াইতে বলবো যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়, ঠিক আছে। মানে রেফার করে দেওয়াটাই আমাদের, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রেফার করে দিব আর বারবার খাইতে বলবো যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়। ঠিক আছে, ব্রঙ্কিওলাইটিসটা হিন্দে পড়ে যায় পরে একটু পরে। নিউমোনিয়ার পরে নিউমোনিয়ার পরে থাকবে, হুইজ থাকবে, কফ থাকবে, লো গ্রেড ফিভার থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, মানে লাংসের এটা কি যেগুলো পড়তেছিস? অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। আচ্ছা আচ্ছা, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস কি কি থাকবে? হুইজ, কফ, ঠিক আছে। ইন্সপেকশনে কি পাবি, ফার্স্ট ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং, হাইপার ইনফ্লেশন। পারকাশন নোট কি থাকবে, হাইপার রেজোনেট। অসকালটেশন কি পাবে, ভেসিকুলার ব্রেথ সাউন্ড কি পাবো, অসকালটেশন ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন, ঠিক আছে। ব্রেথ আর সাউন্ড, হ্যাঁ, ওয়াইড স্প্রেড ব্রঙ্কো হয়, নর্মাল আমাদের লাংসের ব্রেথ, মানে ব্রেথ সাউন্ড হলো ভেসিকুলার, বেসিক্যালি ঠিক আছে, নর্মাল। আর অ্যাবনর্মাল, এটা হলো অ্যাবনর্মাল, এটা হলো ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন, বাট আমার নর্মাল শুধুমাত্র ভেসিকুলার। নর্মাল এক্স রে করব
ই করবে এসকে তে পাবো হাইপার ট্রান্সলুসেন্সি আর হাইপার ইনফ্লেশন। হাইপার ট্রান্সপারেন্সি আর হাইপার ট্রান্সপারেন্সি না ট্রান্সলুসেন্সি। হ্যাঁ আর হচ্ছে হাইপার ইনফ্লেশন মানে ফুলে থাকবে, লাংসটা ফুলা থাকবে। ঠিক আছে, ট্রিটমেন্ট কি করব? কাউন্সিলিং। মাইল্ড কেস, সিভিয়ার কেস। মাইল্ড কেস হলো কি হোম কেয়ার, হেড আপ পজিশন, নর্মাল ফিডিং, ক্লিনিং নোজ। ঠিক আছে, বাথিং মানে হালকা গরম পানি দিয়ে বাথিং করতে হবে। ঠিক আছে, আর রেফারেল নলেজ, যদি সিভিয়ার কেস হয় তাহলে রেফার করে দিতে হবে। সিভিয়ার কেসে কি করব? মাইল্ড কেসে হোম কেয়ার, আর সিভিয়ার কেসে হসপিটালাইজেশন। ঠিক আছে, হিউমিডিফাইড অক্সিজেন থেরাপি। হসপিটালাইজেশন করে কি করব? অক্সিজেন থেরাপি দেব। নেবুলাইজেশন করব কি দ্বারা? 3% সোডিয়াম ক্লোরাইড বা নরমাল স্যালাইন দ্বারা। ঠিক আছে, এনপিও অ্যান্ড আইভি ফ্লুইড ইজ সিভিয়ার কেস। ঠিক আছে, মনিটরিং কি? SpO2, পালস অক্সিমিটার, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন দেখবো, পালস অক্সিমিটার। ঠিক আছে, আর এরপরে কি করব? সিপ্যাপ। এটা হলো গিয়ে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, যখন ওই যে অক্সিজেন দিয়ে হয় না তখন সিপ্যাপ মেশিনে ভেন্টিলেশন দিতে হবে। বাচ্চাদের একটা ছোট মেশিন আছে, ওইটা দিয়ে ভেন্টিলেশন। ঠিক আছে, আর আদার ট্রিটমেন্ট স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক। তাহলে কি করব? হসপিটালাইজেশন করব, তারপরে অক্সিজেন থেরাপি দিব, তারপরে নেবুলাইজেশন করব 3% অথবা 7% সোডিয়াম স্যালাইন দ্বারা। তারপরে করব কি? নেবুলাইজেশনের পরে যদি অক্সিজেন কাজ না করে তখন তারপরে লিখে এনপিও আইভি ফ্লুইড দিব। আর তারপরে যদি নর্মাল অক্সিজেন না হয় তখন সিপ্যাপ মেশিনে দিব। আর ওদিকে ওই স্যাচুরেশন আর পালস অক্সিমেট্রি দেখব। আর ওদিকে ট্রিটমেন্ট, আদার ট্রিটমেন্টের মধ্যে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক দিব। ক্লিয়ার? আরেকটা জিনিস, এই যে হুইজ, এই হুইজ এইটা আমরা নর্মালি যদি বাঁশির মতো যে আওয়াজটা পাই, ঠিক আছে, এইটা যদি আমরা সাইনে দেখি, মানে ওই শুনতে পাই দিয়ে, তখন ওটা আমরা বলি রঙ্কাই। মানে হুইজটা সিমটম আর রঙ্কাইটা সাইন, দুইটা একই জিনিস। রং কাটে না, ওভার স্পিড রং কাটে। এটা যদি সিমটমসে পাই, তাহলে হুইজ। আর এই যে এইটার অ্যাজমা, অ্যাজমার সাইন সিমটম একই, কফ, হুইজ, রেসপিরেটরি ডিস্ট্রেস, লো গ্রেড ফিভার। দেখ একদম একই, এক্সামিনেশন একদম একই। ব্রঙ্কাই পাবো, বেসিকুলার ভেক্সান এক্সপ্রেশন, হাইপার রেজোনেন্ট। যথারীতি কি করব? ওই যে ব্লাড, এইটা একটা অ্যালার্জিক, যে কোনো অ্যালার্জিক রিয়াকশনে আমরা কি পাই? সিভিসিতে ইওসিনোফিলিয়া। ম্যানেজমেন্ট কি করব? ওই যে আমরা যে কোনো অ্যাজমা আমরা কি করি? একটা ব্রঙ্কোডাইলেটর দেই, তাহলে সালবিউটামল নেবুলাইজেশন করব। ঠিক আছে, তারপর কি করব? প্রপ টাপ পজিশন করব, অক্সিজেন ইনসুলেশন করব 4 to 6 লিটার, ইনজেকশন হাইড্রোকর্টিসন দেব। যদি এবার ওই যে মনে আছে ফার্মাকোলজিতে আমরা পড়ছি স্ট্যাটাস অ্যাজমাটিকাস, যদি হাইড্রোকর্টিসনে না হয় তখন আমরা দিব ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, অ্যাড করব। ইপ্রাটোপিয়াম ব্রোমাইডে যদি না হয় তখন অ্যাড করব কি? অ্যামাইনোফাইলিন, থিওফাইলিন। আর স্টিল নো ইমপ্রুভমেন্ট, অ্যাড্রেনালিন। আর তারপর যদি না হয় আইসিইউতে ভেন্টিলেটরি সাপোর্ট দেব। একদম ফার্মাকোলজি। তাহলে সালবিউটামল নেবুলাইজেশন, তারপরে প্রপ টাপ পজিশন, অক্সিজেন ইনহেলেশন, তারপর কি করব? এই কি ইনজেকশন হাইড্রোকর্টিসন। ঠিক আছে, আর এরপর কি করব? ওই ইনজেকশন হাইড্রোকর্টিসন, তারপরে কি যদি ইমপ্রুভ না করে তাহলে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড অ্যাড করব, যদি তাতেও না হয় তাহলে অ্যামাইনোফাইলিন আর থিওফাইলিন অ্যাড করব, তারপরেও যদি না হয় তখন অ্যাড্রিনালিন দিব, আর যদি এরপর না হয় তখন আইসিইউতে ভেন্টিলেটরি সাপোর্ট দিব।
ঠিক আছে, আমরা এই পার্থক্যটা পড়বো। এই যে তিনটা ডিজিজ পড়লাম, নিউমোনিয়া পড়লাম, অ্যাজমা পড়লাম, ব্রঙ্কিওলাইটিস পড়লাম। অ্যাজমা আর ব্রঙ্কিওলাইটিস, ঠিক আছে, এটা কি একদম বাচ্চাদের কি হয়, নিউমোনিয়া আসলে বড় ছোট সবার হয়, আর ব্রঙ্কিওলাইটিসটা সবচেয়ে কমন কাদের হয় বলছি, বাচ্চাদের। এটা তো বড়দের শুনিস না। তো এটা কি আগে আগে হ্যাঁ আগে। আর অ্যাজমাটা আসলে বড় মানুষের হয় 2 বছরের পরে। আর 2 বছরের আগে ব্রঙ্কিওলাইটিস, 2 বছরের পরে অ্যাজমা, আর যে কোনো সময় নিউমোনিয়া। রানি নোজ, রানি নোজ কার প্রেজেন্ট থাকবে, ওই যে অ্যালার্জিক কন্ডিশন অ্যাজমা আর ব্রঙ্কিওলাইটিস, ঠিক আছে। হুইজ কার প্রেজেন্ট থাকবে, ওই যে দুইজনারই একই। রংকাই কার প্রেজেন্ট থাকবে, ওই যে দুইজনার। রানী নোজ তো মূলত ইসের কারণে হয়, অ্যালার্জি, তাই না? টেম্পারেচার, এই নিউমোনিয়ায় টেম্পারেচার থাকবে হাই আর এদের থাকবে লো। অ্যাজমায় টেম্পারেচার নাও থাকতে পারে। হুইজ ওই নিউমোনিয়া তো হুইজ থাকবে না, অ্যালার্জি। কি কইলাম, এই যে ব্রঙ্কিওলাইটিস আর অ্যাজমায় সবকিছু ওই হুইজ রংকায় সবকিছু প্রেজেন্ট থাকবে, বাট নিউমোনিয়ায় কিছু প্রেজেন্ট থাকবে না। নিউমোনিয়ায় পাওয়া যাবে ক্র্যাকেলস, এইটা আবার ওদের পাওয়া যাবে না। আর ডাব্লিউবিসিতে এই জায়গায় পাওয়া যাবে লিউকোসাইটোসিস, বাট এই জায়গায় পাওয়া যাবে ইউসিনোফিলিয়া। কেন? নিউমোনিয়াটা একটা ইনফেকশন, আর নিউমোনিক কনসলিডেশন পাওয়া যাবে, আর এই দুইটায় পাওয়া যাবে হাইপার ইনফ্লেমেশন, ট্রান্সলুসেন্সি। বুঝা গেছে? এই জিনিসটা শুধু ব্যতিক্রম। হাইপার ট্রান্সলুসেন্সি, হাইপার ইনফ্লেশন, অ্যাজমা, আর হচ্ছে নিউমোনিয়া, হচ্ছে কনসলিডেশন, ট্রান্সলুসেন্সি। বুঝা গেল? অ্যাজমা আর ব্রঙ্কিওলাইটিস সেম, প্রায় সব কিছু একই, কিন্তু পার্থক্য কোথায়? নিউমোনিয়া। তার হয়েছে, টিভি হয়েছে, বুঝতেই পারিনি টিভি মারা গেছে। ট্রিটমেন্ট নিলে তোর নিশ্চিত দিছে যেত না, 6 মাস 1 বছর যাবো তো বলতেছি, কাশি কাশি আমি হালকা মাত্র দেখায় বুঝতেই পারি।
নার্ভাস সিস্টেম। সেইজার এপিলেপসি, সেইজার জিনিসটা কি? শেষ মানে এটা কি শেষ? একবার শেষ। নিউমোনিয়ার ট্রিটমেন্ট করবে। নিউমোনিয়ার ট্রিটমেন্ট ওই জায়গায় করছে, এটাকে ওই ট্রিটমেন্ট ছাড়া আর লাগবে না। Seizure ki, it is the sudden transient brain dysfunction manifested by involuntary motor sensory autonomic phenomena alone or in any combination, often accompanied by loss of consciousness. अच्छा मिरीगी रोगी है मिरीगी ऐसे ওই যে এপিলেপসি টাইপ করছিস ফার্মাকোলজিতে, পার্শিয়াল সিজার, জেনারেলাইজ সিজার, তারপরে আনক্লাসিফাইড সিজার লাগবে না, কি লাগবে? কনভালশন উইথ ফিভার, ফেব্রাইল কনভালশন। বাচ্চাদের জ্বর উঠলেই এই মৃগী রোগীর মতো আচরণ করে, এদেরকে বলা হয় ফেব্রাইল কনভালশন। এটা কিন্তু নট এপিলেপসি, কিন্তু বাচ্চাদের এপিলেপসি হয়ে যাইতে পারে এই জায়গা থেকে। এই জন্য এই ফেব্রাইল কনভালশন আর কনভালশন মানে বাচ্চাদের এপিলেপসি, এই দুইটা আমি আলাদাভাবে পড়াবো। নিউনেটাল সেইজার, ফেব্রাইল কনভালশন, আর ওইদিকে এই দুইটা নিউনেটাল সেইজার আর ফেব্রাইল এপিলেপসি, এটা বইটি ভর্তি হবে। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে মানে কনভালশন উইথ ফিভারের ক্ষেত্রে কি হয়? অ্যাকিউট মেনিনজাইটিস, সেরেব্রাল ম্যালেরিয়া, এগুলোর ক্ষেত্রে ভাইরাল এনকেফালাইটিস। বুঝলে কি হয়? ওই যে মেনিনজাইটিস, মেনিনজাইটিস কি দ্বারা হয়? মেনিনজাইটিস তো ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়াল। আরে একটা বড় চার্ট পড়িস না মেনিনজাইটিসের? ওই যে ব্যাকটেরিয়াল, তারপরে হইল গিয়া ভাইরাল, মিজেলস, মাম্পস, ভাইরাল, তারপরে হইল গিয়া ফাঙ্গাল, এইসব টিউবারকুলার, এই চারটা, এই চারটা মেনিনজাইটিস। এই চারটার মধ্যে বড় একটা চার্ট আমরা প্যাথোলজি, ফার্মাকোলজি সব জায়গায় এইটা লাগতো, ওইটা পড়লেই হবে। ঠিক আছে, ফেব্রাইল কনভালশন থেকে আর নর্মাল মেনিনজাইটিস থেকে আলাদা করতে হবে। একটা জ্বরের জন্য কাঁপুনি উঠতে পারে, আর মেনিনজাইটিস হইলেও কনভালশন হইতে পারে। ঠিক আছে, এইটা কিভাবে আলাদা করব? ফেব্রাইল কনভালশন 6 মান্থ টু মেনিনজাইটিস এনি এজে হইতে পারে, আর এটা 6 মান্থ টু 5 ইয়ার এই বয়সে হয়। আর জ্বর হওয়ার 24 ঘন্টার মধ্যে, আর এইটা 24 ঘন্টার পরে। ঠিক আছে, seizure type most generalized, last from few seconds to few minutes but not exceed 15 minutes। কথা বোঝা গেছে? মানে ওই যেই সেইজারটা হয় এইটা ফিউ সেকেন্ড থেকে ফিউ মিনিটস পর্যন্ত থাকে, কিন্তু কখনোই 15 মিনিটের বেশি থাকে না। আর এইটা কি হয়? এইটা রিকারেন্ট, বারবার হয়, বাট ফিচার আর নট লাইক দ্য ফেব্রাইল কনভালশন, এর মতো না। এইটার ইউজুয়ালি মোর দেন 101 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু এইটার বডি টেম্পারেচারে কোনো রিলেশন নাই। সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন, মেনিনজিয়াল ইরিটেশনের দুইটা সাইন, একটা হচ্ছে নেক রিজিডিটি, ঘাড় শক্ত হয়ে যাবে, আর আরেকটা হচ্ছে কার্নেক সাইন। কার্নেক সাইন, ওই সাইনগুলো আসলে ওই যে পরে দেখাই দেবে না। ওই যে কার্নেক সাইন, বুটজিনস্কি সাইন, এই যে পা এরকম করে শোয়, এরকম করলে গাড়টা ওইরকম দেখা যাবে। ঠিক আছে, কার্নেক সাইন কোথায় থাকবে? মেনিনজিয়াল ইরিটেশন। ঠিক আছে, নিউরোলজিক্যাল ডেফিসিট, এগুলো তো মেনিনজাসের সাথে কানেকশন। তুমি কি হলো এটা?
তাহলে 6 থেকে 5 বছর বয়সে এটা এনইএইচ, তারপরে গিয়ে এটা জ্বর 101 ডিগ্রির উপরে হয়, তারপরে যেটা ম্যানেঞ্জিয়াল ইরিটেশনের কোনো সাইন সিম্পটম থাকে না, এটা থাকে। তারপরে লিগে এটা জেনারেলাইজ টাইপ অফ সিজার হয়, মানে 2 থেকে 3 সেকেন্ড থেকে মিনিট এবং 15 মিনিটের হয় না, এটা এরকম না, বুঝা গেল? আর এই যে ভাইরাল, ব্যাকটেরিয়াল, টিউবারকুলার, ফাঙ্গাল, এরকম আরো একটা বড়ই আছে যে এই জায়গায় নেট্রোফিল পাওয়া যায়, এই জায়গায় লিম্ফোসাইট পাওয়া যায়, এই যে এগুলো সবগুলো গ্লুকোজ কমে, এটা নরমাল থাকে, ঠিক আছে? এটা কিসের এটা কি একটা ইনভেস্টিগেশন টাইম। এই কোন পেজ না এটা ফার্মাগুলো যেভাবে কোনো জায়গায় বা ওই মেডিসিনের বইতে বড় করে লেখা আছে, ঠিক আছে? ওই বড় চারটা পড়লেই আসলে মেনিনজাইটিস, এই নিউরোলজিক্যাল মেনিনজাইটিসের ওই চারটা পড়া লাগেই, ঠিক আছে? তাহলে মেনিনজাইটিস কি কি? ভাইরাল, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের আর নাম কি? পায়োজেনিক মেনিনজাইটিস, কারণ পাস ফর্মিং, ঠিক আছে? কি কি থাকবে? হেডেক, নাউসিয়া, ভমিটিং, ফিভার, ইরিটেবল নেক পেইন, তারপর কি ফিভার, ফটোফোবিয়া। এই যে যেহেতু মেনিনজাইটিস সেহেতু এই তিনটা জিনিস থাকবে। কি কি? নেক রিজিডিটি, কার্নেক সাইন আর ব্রুডজিনস্কি সাইন, বুঝা গেছে? তারপরে স্টুপোর কমা হয়ে যাইতে পারে, ঠিক আছে? ইনভেস্টিগেশন কি করব? ব্লাড সিবিসি, সিএসএফ স্টাডি, এইটা আমরা সিএসএফ স্টাডি কইরা, ওই যে বড় একটা চার্ট, এটা হলো সিএসএফ স্টাডি, ঠিক আছে? তাহলে আমরা সিবিসি করব, কালচার সেনসিটিভিটি করব, সিএসএফ স্টাডি করব, গ্রাম স্টেইনিং করব, সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করব, ঠিক আছে? এগুলো করতে পারি। তারপরে ওইদিকে ট্রিটমেন্ট কি? যদি ফাঙ্গাল হয় অ্যান্টিফাঙ্গাল, ভাইরাল হলে অ্যান্টিভাইরাল, তারপরে গিয়ে টিউবারকুলার হলে অ্যান্টিটিউবারকুলার, ঠিক আছে? এই যে আর হলে গিয়ে এই অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি কি দিব? এমপিসিলিন, সেপ্টাক্সোন, এগুলা, ঠিক আছে? যথারীতি যেটা হবে সেইটা। আর এগুলো হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট। ইনফ্লামেটরি ডেক্সামেথাসোন দিব, সাপোর্টিভ জ্বর থাকলে প্যারাসিটামল দিব, তারপরে হলো গিয়া ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে ইন্টারভেনাস ম্যানিটল দিব প্রেশার কমানোর জন্য। ম্যানিটল কি? ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কমায়। ফ্লুসেমাইড দিব, ঠিক আছে? আর জেনারেল কেয়ার কি? ওই যে আই কেয়ার, ব্লাডার কেয়ার, স্কিন কেয়ার, ওকে? আর আমরা এই তিনটে ডিজিজ পড়বো, এই তিনটে ডিজিজ এখানে না, এটা ওই জায়গায় পড়বো। পোলিওমাইলাইটিস, জিবিএস আর ট্রান্সভার্স মাইলাইটিস, এই চারটা থেকে পড়লেই হবে, বিস্তারিত পড়ার কোনো প্রয়োজন নেই। এখানেও না, ওখানেও না। কি? পোলিওমাইলাইটিস, গুলেনবারি সিনড্রোম, আর হলো গিয়া ট্রান্সভার্স মাইলাইটিস, ঠিক আছে? এগুলো নার্ভাস সিস্টেমের ডিজিজ। মানে চারটাতে কি খুব সোজা চ্যাপ্টার, যে কোনটায় ব্লাডার কন্ট্রোল নষ্ট হয়, মানে এগুলো নার্ভাস সিস্টেম ব্লাডার কন্ট্রোল করে, বাউল কন্ট্রোল করে, পুরো আমাদের বডি কন্ট্রোল করে। কোনটায় কি সমস্যা হয়, কোনটায় এই যে পোলিও হইলে যে কি পা অবশ হয়ে যায়, পা চিকুন হয়ে যায়, এইসবের কোনটায় কোন ক্রেনিয়াল নার্ভ লস হয়, এইগুলো, ঠিক আছে? রেনাল ডিজিজ, রেনাল ডিজিজের সাইড ডিজিজ কি কি? সিরিয়ালি কম মামা আর এইগুলো পড়া লাগবে না? এই যেটা যে ক্রাইটেরিয়া অফ টিপিক্যাল ফার্টাইল কনভালশন, আগেই তো কইলাম যে ফেব্রাইল কনভালশন আর মুন কনভালশন বই দিয়ে বলুন, দুইটা বড় ডিজিজ, ইম্পর্টেন্ট ডিজিজ। কিন্তু ফেব্রাইল কনভালশনের ক্রাইটেরিয়া কিন্তু পড়ে ফেলছে। ফেব্রাইল কনভালশনের ক্রাইটেরিয়া কি? এটা তো জ্বরের কারণেই হয় মূলত, সাইজার্স। না, আরো ক্রাইটেরিয়া বললাম না? হ্যাঁ, তো পার্থক্যগুলোই ক্রাইটেরিয়া ওইটা। কি কি? এটা 6 মাস থেকে 5 বছর বয়সে হবে। তারপরে লিখে এটা ওই যে 2 সেকেন্ড থেকে মিনিটে হবে, 15 মিনিটের বেশি হবে না, 101 ডিগ্রি জ্বর উঠবে, এইটাই ফেব্রাইল কনভালশনের ক্রাইটেরিয়া, ঠিক আছে? আর এই ফেব্রাইল কনভালশন আর হলো গিয়া এপিলেপসি,
এই কনভালশন আর নিউনাটাল সেইজার মানে এই তিনটে নিয়ে মানে যত ধরনের কনভালশন হয় এই ইয়েতে এটা বইতে সংযোগ করে করতে হবে, একটা চার্ট দেয়া আছে। নিউরোলজি থেকে এইটাই মেইন ধর ফেব্রাইল কনভালশন করছি, ফেব্রাইল কনভালশনের ক্রাইটেরিয়া পড়ে ফেলছি, শুধু ট্রিটমেন্ট বাকি আছে। রেনাল ডিজিজের এই জায়গায় পড়ার কিছু না, যদি খুব ভালোভাবে পড়ে ফেলছি। কি কি সাইড ডিজিজ পড়েছেন রেদওয়ান? নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম, তারপরে একেআই সিকেডি, এই সাইডটি একেআই আর সিকেডির দরকার নেই, এই জায়গায় নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম পার্থক্য পড়াইছি। পার্থক্যটা তো এখানে নাই আসলে, পার্থক্যটা এই জায়গায় মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট কি নেফ্রাইটিক সিনড্রোমের? নেফ্রাইটিক তো নেফ্রোটিক সিনড্রোমের ট্রিটমেন্ট স্টেরয়েড, একই ট্রিটমেন্ট দেখ। ফার্স্ট অ্যাটাক, ইনিশিয়াল অ্যাটাক, রিল্যাপস অ্যাটাক করে দেওয়া, এটা খুব সুন্দর করে পড়াইছে ওই ট্রিটমেন্টে। শুধু আমরা এই জায়গা থেকে ওই পার্থক্যটা খুব সুন্দর করে এটা বইতে বললে একটু ভালো হয়, তবুও আমি বইয়ে দিতেছি। একটা জিনিস কি, এই যে নেফ্রোটিক সিনড্রোম আর এজিএন বা নেফ্রাইটিক সিনড্রোম, ঠিক আছে? নেফ্রোটিক সিনড্রোমের ট্রিটমেন্ট তো ওই যে কি প্রেডনিসোলন, এক কথা যদি জিজ্ঞেস করে প্রেডনিসোলন, তারপরে যা কর করবে, ঠিক আছে? তারপরে এটার আসলে পার্থক্যটা লাগবে, পার্থক্য এই জায়গায় না থাকলে বই দিয়ে পার্থক্যটা, এই যে পার্থক্য পেয়ে গেছি, এই পার্থক্য বললেই গুজ, ঠিক আছে? এই জায়গায় সাইন সিমটম, এই যে এই পর্যন্ত লিখে সাইন সিমটম, এগুলো লিখে ইনভেস্টিগেশন, এটা লিখে প্রগনোসিস, আর ট্রিটমেন্ট তো করছিস। নেফ্রাইটিক সিনড্রোমের ট্রিটমেন্ট কি? কাউন্সিলিং, মূল প্রথমেই একটা লিখে কাউন্সিলিং। নেফ্রাইটিক নেফ্রোটিক দুইটাই প্রথমে লিখে কাউন্সিলিং, ঠিক আছে? তারপর কি করব? বেড রেস্ট, ডায়েট লিখে প্রোটিন রেস্ট্রিকশন, সল্ট রেস্ট্রিকশন, ডাইউরেটিক্স, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি হাইপারটেনসিভ। কেন? নেফ্রাইটিকে অ্যান্টি হাইপারটেনশন হয়, বাট নেফ্রোটিকে হাইপারটেনশন হয় না, ঠিক আছে? তাহলে এই কটা ট্রিটমেন্ট মনে রাখলেই হইল। কি? প্রোটিন রেস্ট্রিকশন, তারপর সল্ট রেস্ট্রিকশন, ডাইউরেটিক্স, অ্যান্টি হাইপারটেনসিভ আর অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে? এবার আমরা সুন্দর করে এটার পার্থক্য করি। একটা কি নেফ্রাইটিক সিনড্রোম, আর একটা হলো নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম কি? নেফ্রোটিক সিনড্রোম জিনিসটা কি ডেফিনিশন? চারটে কথা একদম তো পড়াইছে এটা, ঠিক আছে? জেনারেলাইজড ইডিমা, ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে হবে লোকাল ইডিমা। তাইলে বয়স কত? 5 থেকে 12 বছর, আর এটা 2 থেকে নেফ্রোটিক সিনড্রোম 2 থেকে 6 বছর, অর্ধেক 2 থেকে 6, 5 থেকে 12। হিস্ট্রি অফ সোর থ্রোট অ্যান্ড স্কিন ইনফেকশন, মোর প্রেপেজিনেন। এইটা আসলে নট মানে এইটা আসলে স্কিন আর সোর থ্রোট ইনফেকশনের জন্য হয় না, এটা পরবর্তীতে অন্য কোনো কারণ থাকে নেফ্রোটিকের। কিন্তু এজি এর অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের অবশ্যই একটা সোর থ্রোট অথবা স্কিন ইনফেকশনের হিস্ট্রি থাকবে। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল মানে এই নেফ্রাইটিক সিনড্রোম, ঠিক আছে? আগে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থাকবে, ওই জায়গা থেকে স্ট্রেপ্টোকক্কাসে বিটা হেমোলাইসিসে দুইটা জিনিস থাকে, একটা হলো রিউমেটোজেনিক, একটা হলো নেফ্রেটোজেনিক।
এটা এই জায়গায় এলে না এটা মাইক্রোডায়োলজি পড়া, ঠিক আছে? ওই জিনিস কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে এই জায়গার গ্লোমেরুলাসটারে ড্যামেজ করে ফেলে বাই কমপ্লিমেন্ট। কথাগুলো মনে রাখিস, গ্লোমেরুলাসটারে এই জায়গায় মনে রাখ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা ওই জায়গার সাথে কোনো সম্পর্ক নেই। এই জায়গায় কি করে ঘটনাটা, সোর থ্রোট এবং এর একটা ইনফেকশন থাকবে, মানে স্ট্রেপ্টোকক্কাল পিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস তার ইনফেকশনটা হয়। এই ইনফেকশনের ফলে ওই যে প্রথমে সোর থ্রোট ইনফেকশন থাকে অথবা থাকে, পরবর্তীতে এটা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে ওই যে মেজর কমপ্লিমেন্ট ম্যাক ফর্মেশন করে, ঠিক আছে? এইটা ফর্মেশনের মাধ্যমে এই কমপ্লিমেন্ট কি করে, কমপ্লিমেন্টটা আমাদের গ্লোমেরুলাসটারে ব্রেকডাউন করে ফেলে। এই গ্লোমেরুলাসটা ব্রেকডাউন করে ফেললেই এই গ্লোমেরুলোনেফ্রাইটিস এই ডিজিজটা তৈরি হয়। তাহলে এই জায়গায় আমাদের কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় এবং কমপ্লিমেন্ট কাজ করে এই জায়গায়, ঠিক আছে? এই জন্যই সেরাম C3 মানে কমপ্লিমেন্ট লেভেলটা এই জায়গায় কমে যায়, কিন্তু কমপ্লিমেন্টের সাথে নেফ্রোটিক সিনড্রোমের কোনো যোগ সাজস নাই, এই জন্য কমপ্লিমেন্টটা নরমাল। সেরাম কোলেস্টেরল আর অ্যালবুমিন এইটার সাথে আবার এইটার সম্পর্ক নাই, এইটার সাথে সম্পর্ক এইটার। কোলেস্টেরল যে হাইপারলিপিডিমিয়া, অ্যালবুমিন কারণ কি, কারণ ওই জায়গায় হাইপারলিপিডিমিয়া ডেফিনেশনের মধ্যেই বাকি কথা, শুধু এজিএন এর প্যাথোজেনেসিসটা এইটা এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, এই জন্য এটা কমপ্লিমেন্টের সাথে সম্পর্কিত, নট আদার্স। আর এইটার ডেফিনেশনে বলে দিচ্ছে এই সেরাম কোলেস্টেরল এবং অ্যালবুমিনের সাথে সম্পর্ক। ক্লিয়ার? এইটার জেনারেলাইজড সোয়েলিং থাকবে, এইটার হলো গিয়া মানে লোকাল সোয়েলিং থাকবে। লোকাল সোয়েলিং কোথায় থাকবে? ফেসে থাকবে, পাফি ফেস থাকবে, ফেসিয়াল পাফিনেস। অ্যাসাইটিস, পাফিনেস মানে হচ্ছে সোয়েলিং, পাফিনেস মানে ফোলা ফোলা। অ্যাসাইটিস হলো গিয়া আনলাইকলি এই অ্যাসাইটিস প্রেজেন্ট থাকবে। কালার অফ ইউরিন এটা স্মোকি। অ্যাসাইটিস কি সেই নেফ্রোটিক সিনড্রোমে থাকবে, তাই তো? হ্যাঁ, আর এইটার কালার অফ স্কিনটা হাই কালার্ড থাকবে, এটা নরমাল হাই কালার্ড বা স্মোকি। এইটা হাইপারটেনশন প্রেজেন্ট থাকবে। প্রোটিনিউরিয়া কার বেশি হবে? এর ম্যাসিভ প্রোটিনিউরিয়া হবে আর এর মাইল্ড। ক্লিয়ার? নেফ্রাইটিক সিনড্রোমে সাইন সিম্পটমস লাগবে। এন্ডোক্রাইন ডিজিজের সবচেয়ে বড় একটা এন্ডোক্রাইন সিস্টেম কি? প্যানক্রিয়াস, থাইরয়েড, থাইরয়েড একটা আছে, হ্যাঁ প্যানক্রিয়াস এন্ডোক্রাইন। ঠিক আছে, আমাদের কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? তাইলে আমাদের এন্ডোক্রাইন ডিজিজ কি কি আছে? কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এটা কি হয়? বাচ্চাদের বুদ্ধিবৃত্তি কমে যায়, এটাকে বলি আমরা ক্রিটিনিজম। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কন্ডিশন এফেক্ট দ্য ইনফ্যান্টস অফ দ্য মানে মেন্টাল রিটার্ডেশন হয়ে যায়, ঠিক আছে? বাচ্চাদের কোনটা হয়? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? তাহলে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এটার আমরা কি বলি? ক্রিটিনিজম। ক্লিয়ার? তাহলে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এটার আমরা কি ইনভেস্টিগেশন কি করব? এই যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে কি থাকবে? প্রলং নিওনাটাল জন্ডিস থাকতে পারে, ফিডিং প্রবলেম থাকতে পারে, লেথার্জি থাকতে পারে, কনস্টিপেশন থাকতে পারে, ঠিক আছে? কোর্স ফেসিস, মানে আমাদের যেমন স্মুথ না, ওর ফেসিসটা থাকবে কেমন? কোর্স, মানে এইরকম ভাঙাচুরা, ঠিক আছে? তারপরে কি লার্জ প্রোট্রুডিং টাং, মানে বড় জিহ্বা থাকবে বাইরেই। তারপরে কি হর্স ক্রাই, ওই যে হর্সনেস অফ ভয়েস, ওর কান্নাটা হবে হর্সের মতো।
ঠিক আছে, হাইপোটোনিয়া। তারপরে সিভিয়ার ম্যানিফেস্টেশন কি, এই হাইপোথাইরয়েডিজম এ আমাদের কি করবে, গ্রোথ রিটার্ডেশন করে দেবে, ঠিক আছে, এই জন্য কি হবে, শর্ট লেন। হাইপোটোনিয়া মানে যেটা কি বলবো? হাইপোটোনিয়া মানে মাসেল টোনটা কমে, মানে এই যে আমাদের টোনিসিটিটা আছে সুন্দর, এটা এইরকম ঝুলে পড়বে, মাসেল টোন। এটাকে বলা হয়। আর মেইন কি, মেন্টাল রিটার্ডেশন, ইম্পেয়ার্ড ফিজিক্যাল গ্রোথ হবে। ক্লিয়ার? টেস্ট কি করবো এর বলার দরকার নাই, জানিসই, T3 T4 থাইরয়েড স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি। কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট, যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে আমরা কি দেই, থাইরক্সিন, থাইরয়েড। তারপরে ওদিকে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, ওই রিউমেটিক ফিভার, ঠিক আছে। ঠিক আছে, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার কি কি আছে, রিউমেটিক ফিভার, রিউমেটয়েড যে আর্থ্রাইটিস আছে, এইটা যদি 16 বছরের আগে হয় ওইটা বলে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, JIA, ঠিক আছে, এটা একটা আলাদা টার্ম। এটা কি কখন? অ্যাকিউট রিউমেটিক ফিভার বাচ্চাদের যদি আর্থ্রাইটিস হয়, এটা কি জুভেনাইল? জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, 16 বছরের নিচে বাচ্চাদের, মানে 16 ইয়ার্স এর নিচে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, হেমোফিলিয়া, আর্থ্রাইটিস হয়। ঠিক আছে। জয়েন্ট পেইন বা সোয়েলিং এর ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন দেই, এই ইনভেস্টিগেশনই এই চ্যাপ্টারে মানলেই হবে, কি সিবিসি, সিআরপি, এএসও টাইটার, ঠিক আছে, তারপরে আরএ ফ্যাক্টর, এএনএ ফ্যাক্টর, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, আর কি রিউমেটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর। এটা দিয়ে আমরা পরবর্তীতে রিউমেটোলজিতে আরো বিস্তারিত পড়ব, ঠিক আছে। আর হেমোফিলিয়া দেখার জন্য ক্লটিং টাইম, ব্লিডিং টাইম, ঠিক আছে। সি রিঅ্যাকশন, এএসও টাইটার, আর একটা তারপর কি রিউমেটিক ফিভার, মেজর ক্রাইটেরিয়া, ডাকেট জোন্স, এই মনে আছে, ডাকেট জোন্স ক্রাইটেরিয়া, একটা লিখে মেজর, একটা লিখে মাইনর। মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, কার্ডাইটিস, তারপর লিখে সিডেনহাম কোরিয়া, তারপর লিখে সাবকিউটেনাস নোডিউল, এ তো আর পড়ার কিছু নাই। ফিভার, আর্থালজিয়া, ইএসআর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, লং ডিএসআর, প্লাস এভিডেন্স অফ দ্য ওই যে স্ট্রেপ্টোকক্কাল, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। ঠিক আছে। ট্রিটমেন্ট ওই যে ব্লাড, সিবিসি, সিআরপি, এএসও টাইটার, থ্রোট কালচার, ইসিজি, ওকে। এএসও টাইটার রেজিস্ট করে, ঠিক আছে। এটা দ্বারাই আমরা বুঝি কি রিউমেটিক ফিভার। পেশেন্টের কি করব, কাউন্সেলিং আর সাপোর্টিভ ট্রিটমেন্ট, বেড রেস্ট। মেইন আমরা কি কি দিব ট্রিটমেন্টে, অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক্স হিসেবে কি দেই, ফেনোক্সিমিথাইল পেনিসিলিন অথবা ইরাইথ্রোমাইসিন, ঠিক আছে, অথবা বেনজাথিন পেনিসিলিন, ওই যে ম্যাডাম কইতো বেনজাথিন। অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কি দিব, অ্যাসপিরিন অথবা প্রেডনিসোলন, ঠিক আছে। এটা ঠিক আছে, প্রেডনিসোলনটা মানা যায়, স্ক্রিন আর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, ইফেক্ট আছে, হ্যাঁ। আর ট্রিটমেন্ট অফ সিডেনহাম কোরিয়ার ক্ষেত্রে ফেনোবারবিটান, মানে বারবিচুরেট দিয়ে দিব, নার্ভাস সিস্টেম তো। আর প্রোফাইলেক্সিস কেমনে করি, বেনজাথিন পেনিসিলিন, ইরাইথ্রোমাইসিন, যে কোনো একটা দিব, ঠিক আছে। আর এই যে ডিউরেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক থেরাপি, এইটাই জিজ্ঞেস করে আর কি, এইটা আমরা সবসময় পেছে এরাই। ঠিক আছে। এটা কি
রিউমেটিক ফিভার উইদাউট কার্ডাইটিস যদি থাকে হুম। তাইলে এই ট্রিটমেন্টটা কতদিন পর্যন্ত দিব অ্যান্টিবায়োটিক থেরাপিটা 5 years or until 22 years of age whichever is longer এই কথাটা কি বোঝা গেছে এটা হলো গিয়া 5 বছর চালাবো হুম। অথবা 22 বছর পর্যন্ত চালাবো হুম। যেইটা বেশি হয় এটার একটা উদাহরণ দিতেছি উদাহরণটা কি ধর কমপক্ষে 5 বছর এটা চালাইতে হবে হুম। ধর তোর 21 বছরে ডিজিজটা হইছে হুম। এখন তুই 22 বছর পর্যন্ত চালাবি না। না 21 বছরে যদি ডিজিজটা হয় অথবা 22 বছরে ডিজিজটা ধরা পড়লো তখন তোর এই ট্রিটমেন্টটা চালাইতে হবে কমপক্ষে 5 5 বছর বছর। কিন্তু ধর তোর এইটা ধরা পড়লো 10 10 বছর বয়স তখন কি করবি তখন কি 15 বছর পর্যন্ত চালাবি না তখন চালাইতে হবে 22 বছর বয়স পর্যন্ত যেইটা লম্বা হয় বুঝতে পারছি। এটা খুব সুন্দর জিনিস এটা বোঝাটা বড় মুশকিল যেই লেখা লেখছে বাকিগুলো পড়লেই বুঝবি দেখ ওই সেম মানে আগেরটা বুঝতে সবগুলো ওইটা বলতে পারলেই হইলো এই ট্রিক্সটাই বোঝাটা বড় কষ্ট আর রিউমেটিক ফিভার কার্ডাইটিস উইথ রেসিডুয়াল হার্ট ডিজিজ যদি থাকে তাহলে সে লাইফ লং একবারে বাকি জীবন তার অ্যান্টিবায়োটিক থেরাপি নিয়ে যেতে হবে ভয়ঙ্কর রোগ কি বলো রিউমেটিক ফিভারটা? শেষ জিনিস কি শেষ হয় না যে এটা দেখ এইটা লাগবে আপনার যে